আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা প্রত্যেকেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। করোনার এই তৃতীয় ঢেউয়ের সময় তোমরা সবাই স্বাভাবিক স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করছো এবং নিরাপদে চলাচল করছো। তো আমি আমার আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি রুমান আক্তার, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ, ঢাকা কলেজ, ঢাকা। আমি আমার আজকের ক্লাসে যেই টপিকগুলো নিয়ে আলোচনা করব সেই টপিকগুলো হচ্ছে আসিয়ান, দ্য প্যাসিফিক রিম, সিবিআই এবং সিআইএস। তো এই যে টপিকগুলো নিয়ে আলোচনা করব, তো আজকে আমি তোমাদের কোন কোর্সটি পড়াবো? আমার কোর্সের নাম হচ্ছে ইন্ট্রোডাকশন টু বিজনেস এবং এর আজকের আলোচনার যে অধ্যায়, সেই অধ্যায়টি হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড। তো শুরুতে আমরা যেটি বলছিলাম যে তোমাদের সাথে আজকে আমি আলোচনা করব আসিয়ান নিয়ে। তাহলে আসিয়ান এর ফুল অ্যাব্রিভিয়েশনটা কি? অ্যাসোসিয়েশন অফ সাউথ ইস্ট এশিয়ান নেশনস, অর্থাৎ দক্ষিণ পূর্ব এশীয় যে জাতিসমূহ রয়েছে তাদের সংস্থা। মূলত আসিয়ান হচ্ছে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কয়েকটি দেশ রয়েছে সেই কয়েকটি দেশের একটি সহযোগিতামূলক সংস্থা। এটি মূলত প্রতিষ্ঠিত হয়েছিল এ লক্ষ্যে যাতে এই দক্ষিণ এশীয় বা দক্ষিণ পূর্ব এশীয় দেশগুলোর মধ্যে যাতে অর্থনৈতিক সম্পর্কটা জোরদার অবস্থায় থাকে এবং সেটা অব্যাহত অবস্থায় থাকে। এছাড়া তাদের যে আভ্যন্তরীণ যে সম্প্রীতি সৌহার্দ্য রয়েছে সেটাও স্থিতিশীল অবস্থায় থাকে। মূলত এ লক্ষ্যেই আসিয়ান গঠন করা হয়েছে। তো আসিয়ান গঠিত হয়েছিল, মানে গঠনের সূচনা হয়েছিল 1967 সালের 8 আগস্ট। ওই দিন পাঁচটি দেশ কি সে দেশগুলো হচ্ছে ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া এবং থাইল্যান্ড। এই পাঁচটি দেশের রাষ্ট্রপ্রধানগণ মিলে মূলত এই আসিয়ান গঠনের ঘোষণাপত্রে স্বাক্ষর করেন এবং এই কাজটি সম্পন্ন হয় মূলত থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে, তাই এটাকে ব্যাংকক ঘোষণা নামেও অভিহিত করা হয়। তো সেই সময় এটি ঘোষণা করা হয় কিন্তু 1967 সালে, কিন্তু এটি কার্যকর হয় কিন্তু আবার 1976 সাল থেকে। 1976 সালে ইন্দোনেশিয়ার পর্যটন নগরী বালিতে রাষ্ট্রপ্রধানদের আরেকটি সম্মেলনে এটি কার্যকর হয়। তাই ওটি এবং এই জন্য আমরা কিন্তু প্রায় পড়ে থাকি যে আসিয়ান যে স্বাক্ষরিত হয়েছিল কোথায়? বালিতে। আসলে এটি ঘোষণা হয়েছিল ব্যাংককে, স্বাক্ষরিত হয়েছিল, মানে ঘোষণাপত্রে স্বাক্ষর হয় হচ্ছে ব্যাংককে আর কার্যকর হওয়ার জন্য স্বাক্ষর হয় বালিতে। তো আসিয়ানের সদর দপ্তর হচ্ছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়। তো যেহেতু 76 সাল থেকে আসিয়ান সংগঠিত হলো, মানে তার কার্যক্রম শুরু করলো, এরপরে কিন্তু ধীরে ধীরে ব্রুনেই, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া, মিয়ানমার, মোট 10টি দেশ কিন্তু বর্তমানে এর সদস্য হিসেবে রয়েছে। তো এখন পর্যন্ত এর সদস্য হচ্ছে 10টি দেশ এবং এই যে আসিয়ানটা, এটা কার্যনির্বাহ কমিটি বা কার্য পরিচালনা বা পর্যালোচনা করার জন্য কিন্তু একটি স্ট্যান্ডিং কমিটি রয়েছে। স্ট্যান্ডিং কমিটিতে স্বাগতিক দেশের, অর্থাৎ আমি যদি ইন্দোনেশিয়ার কথা বলি তাহলে ইন্দোনেশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সাথে অন্যান্য যে সদস্য দেশগুলো রয়েছে তাদের যে রাষ্ট্রদূতরা ইন্দোনেশিয়াতে দায়িত্ব পালন করছেন তাদেরকে নিয়ে একটি স্ট্যান্ডিং কমিটি গঠন করা হয়। সেই স্ট্যান্ডিং কমিটিটির কাজ হচ্ছে মূলত এই যে আসিয়ানটাকে, তাদের যে কার্যাবলী রয়েছে সেই কার্যাবলীটাকে পর্যালোচনা এবং পরিচালনা করা। এছাড়া কিন্তু বিশেষজ্ঞদের দ্বারা তৈরি বিভিন্ন কমিটি রয়েছে। যদি কোনো জরুরি পরিস্থিতি সৃষ্টি হয় বিশ্ব অর্থনীতিতে, তখন মূলত রাষ্ট্রপ্রধানরা মিলে কিন্তু বৈঠক করে তারপরে সেইখানে তাদের কর্মপন্থাটা ঠিক করে থাকেন। তো আসিয়ানের মিটিং বা সম্মেলন কত বছর পর পর হয়? এটি মূলত 3 বছর পর পর হয়। সাধারণত এখানে পররাষ্ট্রমন্ত্রীরাই সম্মেলনে অংশগ্রহণ করে থাকেন, তবে খুব বেশি জরুরি হলে তখন কিন্তু রাষ্ট্রপ্রধানরা অংশগ্রহণ করেন। তো আসিয়ানের উদ্দেশ্যটা কি?
অবশ্যই প্রত্যেকটা জিনিস গঠনের, প্রত্যেকটা সংস্থা গঠনের একটি উদ্দেশ্য থাকে। আসিয়ানেরও সেরকম উদ্দেশ্য রয়েছে। আসিয়ানের যেই উদ্দেশ্য সেটা হচ্ছে যে এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে দেশগুলো মিলে আসিয়ান গঠিত হলো, সেই দেশগুলোর মধ্যে তাদের যে অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সম্পর্ককে জোরদার করা এবং সম্প্রীতি ও সৌহার্দ্যকে উত্তরোত্তর অব্যাহত রাখার জন্যই মূলত এই আসিয়ান নামক সংগঠনটি তারা গঠন করে। তো প্রধান উদ্দেশ্য যদি আমরা বলতে চাই, যেটা একটু আগেও বলছিলাম যে তাদের এই সদস্য দেশগুলোর মধ্যে রাজনৈতিক স্থিতিশীলতা অর্জন করা প্লাস সেটাকে বিরাজমান রাখা এবং সেই সাথে সাথে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জন করা, সাংস্কৃতিক মানে বিকাশ ঘটানো এবং সংস্কৃতির বিকাশ ঘটানোর সাথে সাথে তাদের যে অন্যান্য আভ্যন্তরীণ বিষয় রয়েছে সেগুলোকে স্থিতিশীল রাখাটাও কিন্তু এই আসিয়ানের একটি অন্যতম উদ্দেশ্য। এছাড়া আসিয়ানের আরেকটি উদ্দেশ্য রয়েছে, যেহেতু আসিয়ানের যে দেশগুলোর কথা আমি বললাম, ফিলিপাইন, সিঙ্গাপুর, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, মিয়ানমার, তারপরে ব্রুনেই, লাওস, কম্বোডিয়া ইত্যাদি যে দেশগুলোর নাম আমি বললাম, সেই দেশগুলো কিন্তু চীনের প্রতিবেশী দেশ। আর আমরা সবাই কি জানি চীনের অর্থনীতি কি ধরনের অর্থনীতি, তারা হচ্ছে কমিউনিস্ট কান্ট্রি। তো এই যে কমিউনিস্ট কান্ট্রির প্রভাব মুক্ত হওয়াটাও, মানে চীনের প্রভাব মুক্ত না হয়ে এখানে বলা হয়েছে যে কমিউনিস্ট যে প্রভাব রয়েছে অর্থনীতিতে, যে কমিউনিস্ট প্রভাব রয়েছে সেটাকে মানে সেই প্রভাব মুক্ত হওয়ার জন্য বা প্রভাব মুক্ত থেকে যে অর্থনৈতিক যে কর্মকাণ্ড পরিচালনা করা, সে লক্ষ্যে কিন্তু আসিয়ান গঠন করা হয়েছে। এছাড়া আসিয়ান গঠনের আরেকটি উদ্দেশ্য হলো যে জাতিসংঘের যে বিধিবিধান রয়েছে সেগুলো মেনে আঞ্চলিক যে শান্তি এবং স্থিতিশীলতা সেটা প্রতিষ্ঠা করা। আরও উদ্দেশ্য রয়েছে যেমন বিভিন্ন গবেষণা, তারপরে প্রশিক্ষণ বা কোনো কর্মশালা ইত্যাদি আয়োজনের মাধ্যমে সদস্য দেশগুলোর যে অনেক বিষয়ে সহযোগিতা করা, অর্থাৎ এক দেশের যে প্রযুক্তি, প্রশিক্ষণ বা কর্মশালা রয়েছে সেই বা গবেষণা রয়েছে সেটার দ্বারা অন্য দেশও যাতে উপকৃত হয় সেজন্য তাদের মধ্যে আন্তঃসম্পর্ক বৃদ্ধি করা এবং এই যে গবেষণা, প্রশিক্ষণ বা প্রযুক্তির ব্যবহারটা সদস্য মানে যেই দেশগুলোতে এই সুবিধাগুলো নেই সেই দেশগুলোতে সুবিধাগুলো প্রদান করা। তো আরেকটি উদ্দেশ্যের কথা যদি বলি সেটা হচ্ছে যে এই যে দক্ষিণ পূর্ব এশিয়ার যে কয়েকটি দেশ মিলে আসিয়ান গঠিত হলো, সেই দেশগুলোর মধ্যে যাতে একটি অবাধ বাণিজ্যিক ব্যবস্থা তারা প্রচলন করতে পারে সেই বিষয়টা নিশ্চিত করা। তো আরও কিছু কথা যদি আমি বলতে চাই তাহলে এটা বলা যায় যে বিভিন্ন ধরনের আঞ্চলিক যে অর্থনৈতিক জোটগুলো রয়েছে, যেমন ইইউ, নাফটা বা কাফটা, যেগুলোর কথাই বলি না কেন, এদের সাথে এদের যে অর্থনৈতিক প্রবৃদ্ধি রয়েছে সেই প্রবৃদ্ধির সাথে ম্যাচ করে যাতে এই আসিয়ানভুক্ত দেশগুলো তাদের অর্থনৈতিক ব্যবস্থাটাকে রক্ষণাত্মকভাবে দেখতে পারে, এটাও কিন্তু এই আসিয়ানের একটি উদ্দেশ্য। তো পরিশেষে আমি কিন্তু একটা কথা বলতে চাই যে এই আসিয়ান গঠনের ফলাফলটা কি। দেখো, অন্যান্য যতগুলো অর্থনৈতিক জোট রয়েছে তার মধ্যে অন্যতম একটি সফল জোট হচ্ছে আসিয়ান। আসিয়ান সফল কারণ তারা তাদের মধ্যে যেই উদ্দেশ্যে তারা আসিয়ান গঠন করেছিল তার অনেকটাই কিন্তু তারা সফল করতে পেরেছে। তারা তাদের রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে পেরেছে, তারা অর্থনীতির প্রবৃদ্ধি ধরে রাখতে পেরেছে, তারা তাদের সংস্কৃতির বিকাশ ঘটাতে পেরেছে, তারা তাদের সৌহার্দ্য এবং সম্প্রীতি কিন্তু অব্যাহত রাখতে পেরেছে, যেটা তাদের প্রধান উদ্দেশ্য ছিল। এছাড়া যে অবাধ বাণিজ্যিকীকরণের যে একটা চিন্তা তাদের মধ্যে ছিল বা উদ্দেশ্য ছিল সেটাও কিন্তু তারা মোটামুটি সফল করেছে। এছাড়া তারা আর যে উদ্দেশ্যগুলো নিয়ে গঠিত হয়েছিল সবগুলো উদ্দেশ্য কিন্তু তারা পূরণে এখনো সংকল্পবদ্ধ রয়েছে। তাই পৃথিবীর অন্যতম একটি সফল আঞ্চলিক জোট হলো এই আসিয়ান। এবং আসিয়ানের কারণে কিন্তু মানে এই দেশগুলোর মধ্যে একটা অর্থনীতির চাঙ্গা ভাব রয়েছে, যেটা আমরা যদি দক্ষিণ এশিয়ার কথা চিন্তা করি এখানে কিন্তু সেই বিষয়টা নেই। যতই আভ্যন্তরীণ দ্বন্দ্ব থাকুক, দ্বিপাক্ষিক দ্বন্দ্ব থাকুক, তারপরেও কিন্তু আসিয়ানভুক্ত দেশগুলো তাদের যে মানে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যগুলোকে কিন্তু তারা পূরণ করার চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তারা দ্বিপাক্ষিক এবং বহুপাক্ষিক সম্পর্কের মাধ্যমে তারা তাদের অর্থনীতির চাকাকে গতিশীল রাখার চেষ্টা অব্যাহত রেখেছে, যেটা আসিয়ানের কারণে সম্ভব হয়েছে। তো আমি নির্দ্বিধায় বলতে পারি যে আসিয়ান একটি অন্যতম সফল অর্থনৈতিক জোট। তো এবার আমি তোমাদেরকে পড়াবো দ্য প্যাসিফিক রিম। দ্য প্যাসিফিক রিম কিন্তু আসলে একটি অর্থনৈতিক সংস্থা নয়, এটি একটি অর্থনৈতিক অঞ্চল। তো এই যে অর্থনৈতিক অঞ্চলটি রয়েছে, এই অর্থনৈতিক অঞ্চলটি সম্পর্কে কেন আমরা আলোচনা করব? আমরা আলোচনা করব এই কারণে যে সারা বিশ্বের প্রায় 48% ইকোনমি অর্থাৎ অর্থনীতি রয়েছে এই অঞ্চলে, এবং জিডিপির প্রায় 58% এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোর মধ্যে রয়েছে। এছাড়া প্রশান্ত মহাসাগরের যে অর্থনৈতিক ব্যবস্থা, মানে প্রশান্ত মহাসাগরের সাথে সংশ্লিষ্ট দেশগুলোর যে অর্থনৈতিক ব্যবস্থা, সেটা কিন্তু দ্রুত আধুনিকায়ন হচ্ছে। এবং আরেকটি বড় কারণ হচ্ছে যে সারা বিশ্বের বেশিরভাগ পণ্য জাহাজীকরণ বা শিপমেন্ট হয় কিন্তু এই প্রশান্ত মহাসাগরের মধ্য দিয়ে। তাহলে আসি আমরা এখন এই দ্য প্যাসিফিক রিম বা এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল নিয়ে আলোচনা করতে। আমি যেটা বলছিলাম, যেটা একটা অর্থনৈতিক অঞ্চল, এটা কোনো অর্থনৈতিক প্রতিষ্ঠান নয়। তো এই যে প্রশান্ত মহাসাগর, এর অর্থনৈতিক অঞ্চলটা কি? দেখো, প্রশান্ত মহাসাগর যেমন উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকার পশ্চিমে অবস্থিত, ঠিক তেমনি ওশেনিয়া মহাদেশ, এশিয়ার দক্ষিণ পূর্ব সাইড, তারপরে হচ্ছে 25,000 দ্বীপ প্রায় রয়েছে। এই যে সব কিছু মিলেই কিন্তু আসলে কি প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল। তো এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ক্ষেত্রে যে বিষয়টা সবচেয়ে জরুরি এবং যেটা আমরা আলোচনা করছি, সেই বিষয়টা হচ্ছে যে আমাদের সারা বিশ্বের যত ব্যবসায় বাণিজ্য সংগঠিত হচ্ছে, তার মধ্যে অধিকাংশ পণ্যের শিপমেন্টই হচ্ছে এই প্রশান্ত মহাসাগর দিয়ে হয়ে থাকে। যেমন ধরো, চীন যদি কোনো পণ্য আমেরিকায় পাঠাতে চায়, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু দুইটা পথ অবলম্বন করতে পারে। একটা হচ্ছে যে আমাদের এশিয়া, তারপরে ইউরোপ মহাদেশ হয়ে তারপরে সেটা আমেরিকা মহাদেশে যাবে, অর্থাৎ নিউ ইয়র্ক বা সেন্ট লুইস এই বন্দরগুলোতে যাবে। আরেকটা পথ তারা অবলম্বন করে, সেটা হচ্ছে যে সরাসরি তারা ক্যালিফোর্নিয়া বন্দর, আমেরিকার ক্যালিফোর্নিয়ার যে বন্দর, সমুদ্র বন্দরগুলো রয়েছে, সেখানে সরাসরি পূর্ব দিকে তারা জাহাজকে পরিচালনা করতে পারে। এটা শুধু আমেরিকা এবং চীনের কথা বললাম। তার মানে আমেরিকা, চীন সহ এই যে প্রশান্ত মহাসাগরীয় যে অঞ্চলের দেশগুলো রয়েছে, তাদের যে অর্থনৈতিক বাজারগুলো রয়েছে, তাদের যে কর্মকাণ্ডগুলো রয়েছে, সেই সবগুলো কিন্তু এই মহাসাগরকে ঘিরেই কি হচ্ছে, সঞ্চালিত হচ্ছে। তো এই জন্যই আসলে দ্য প্যাসিফিক রিম অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যবসায় বাণিজ্যের ক্ষেত্রে, বিশেষ করে ইন্টারন্যাশনাল ট্রেডের ক্ষেত্রে কিন্তু প্যাসিফিক রিমের ভূমিকা অত্যধিক। আমি যেটা বলছিলাম তাদের যে প্রায় 58% জিডিপি আসে এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে। এছাড়াও কিন্তু আরও কিছু বিষয় আছে, যেমন অ্যাপেকের অধিভুক্ত 21টি দেশের যে বাজারগুলো রয়েছে, সেই বাজারগুলো কিন্তু এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলগুলোতেই অবস্থিত। এখানে যে দেশগুলো রয়েছে, বিশেষ করে আমি যদি বলি চায়নার হংকং, তারপরে সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, এই যে দেশগুলো, তারা কিন্তু সাউথ কোরিয়া, তারা কিন্তু তাদের যে অর্থনীতির অবস্থাটা রয়েছে, সেটাকে আধুনিকায়নের মাধ্যমে কিন্তু আরও শক্তিশালী করে তুলছে। ফলে তারা কিন্তু বিভিন্ন উপাধি লাভ করছে। যেমন আমি যদি তোমাদেরকে বলি, হংকং, সিঙ্গাপুর, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান, এদের কথা যদি আমি বলি, তাহলে এরা কিন্তু এশিয়ার ড্রাগন বা এশিয়ার বাঘ নামে অভিহিত হচ্ছে। কারণ এদের যে অর্থনৈতিক অবস্থা, সেটা কিন্তু প্রতিদিনই আরও উন্নতির দিকে ধাবিত হচ্ছে। যদিও করোনার কারণে সবার অর্থনীতির অবস্থাটাই এখন খারাপ, কিন্তু তারপরেও সামগ্রিক বিবেচনায় কিন্তু তাদের অর্থনৈতিক অবস্থা অনেকটাই শক্তিশালী। আবার আমরা যদি মালয়েশিয়া, থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়া এই দেশগুলোর কথা চিন্তা করি, ভিয়েতনাম, তাহলে এদের যে অর্থনৈতিক অবস্থা, সেটাও কিন্তু অন্যান্য অনেক দেশের তুলনায় ভালো। এ কারণে তাদেরকে যে উপাধি দেওয়া হচ্ছে, সেটা কিন্তু বাকশাবক। এখন আমি যদি এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের
বিভিন্ন অর্থনীতির অবস্থানের কথা চিন্তা করি, মানে অর্থনীতি যে দেশগুলোর অর্থনীতি রয়েছে সেই অর্থনৈতিক দেশগুলোর কথা চিন্তা করি, তাহলে সেটা এভাবে বলা যায় যে এখানে প্রায় অনেকগুলো শিল্পোন্নত দেশ রয়েছে। কারণ আমেরিকার যে উপকূল, মানে সেটাও কিন্তু এই প্রশান্ত মহাসাগরের তটরেখায় রয়েছে, বিশেষ করে পশ্চিম উপকূলগুলো। তো এটা তার মানে যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো প্লাস ওই মানে এর সাথে যে আরো দেশগুলো রয়েছে, হন্ডুরাস, গুয়াতেমালা, এল সালভাদর, তাদের প্রত্যেকের যে পশ্চিম উপকূল রয়েছে সেটা কিন্তু এই প্রশান্ত মহাসাগর অঞ্চলে। তার মানে এখানে বিশ্বের যেমন সর্বোচ্চ ধনী দেশগুলো রয়েছে, আবার কিন্তু সর্বনিম্ন গরিব দেশগুলোর মধ্যেও অবস্থান করছে। অর্থাৎ ধনী এবং গরিব দুই ধরনের দেশই কিন্তু এই প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অবস্থান করছে। ফলে এখানে যেমন ধনী দেশ রয়েছে, তেমনি নতুন শিল্পোন্নত দেশ রয়েছে, আবার উন্নয়নশীল দেশ রয়েছে, আবার দরিদ্র দেশ রয়েছে। তো এই সব দেশগুলোর যে অর্থনৈতিক পরিমাণ, সেই পরিমাণটা প্রায় 48% সারা বিশ্বের। যার কারণে এই দেশগুলো এই প্রশান্ত মহাসাগরের উপর কিন্তু অনেকাংশেই নির্ভর করে। এছাড়াও যদি আমি বলি যে প্রশান্ত মহাসাগরের যে 25,000 দ্বীপ রয়েছে, এই 25,000 দ্বীপের অধিবাসীরাও কিন্তু এই মহাসাগরের উপর নির্ভর করেই তাদের জীবন জীবিকা নির্বাহ করছে। এ কারণেই আসলে আজকে তোমাদেরকে এই প্যাসিফিক রিমটা পড়ানো হলো। তো এবার আমরা পড়ব সিআইএস, কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট নেশনস। সিআইএস গঠিত হয় মূলত 1991 সালে 12টি দেশ নিয়ে। এটি গঠিত হয়েছিল মূলত সোভিয়েত ইউনিয়ন ভেঙে। যে 15টি দেশ হয়েছে তার মধ্যে 12টি দেশ নিয়ে কিন্তু গঠিত হয় এই সিআইএস বা কমনওয়েলথ অফ ইন্ডিপেন্ডেন্ট নেশনস। তো এই যে সিআইএস সম্পর্কে বলছি, সিআইএস এর 12টি দেশ কি কি? বেলারুশ, জর্জিয়া, রাশিয়া, কাজাখস্তান, তুর্কমেনিস্তান, কিরগিজস্তান, উজবেকিস্তান, ইউক্রেন ইত্যাদি দেশ। মূলত যে দেশগুলো মুসলিম কান্ট্রি বেসড, অর্থাৎ যে স্থান নামে যে দেশগুলোর সাথে রয়েছে সেই দেশগুলো, এবং অন্যান্য যেমন ইউক্রেন, আর্মেনিয়া, আজারবাইজান, এই দেশগুলো কিন্তু এই সিআইএস এর অন্তর্ভুক্ত। তো এই যে এই দেশগুলো দেখবে যে তোমরা বর্তমান সময়ে যদি খেয়াল করে দেখো যে এদের মধ্যে যেমন আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে কিন্তু যুদ্ধাবস্থা বিরাজ করছে। এছাড়া জর্জিয়ার সাথে ইউক্রেনের সাথে কিন্তু রাশিয়ার মাঝে মাঝে আমরা খবর শুনি যে যুদ্ধাবস্থা বিরাজ করে। তারপরেও কিন্তু তারা একটি সংগঠনের অধীন, সেই সংগঠনটির নাম হচ্ছে সিআইএস। তো সিআইএস গঠনটা কিন্তু এত সহজ ছিল না বা একসাথেই গঠিত হয়ে যায়নি, মানে সব রাষ্ট্রপ্রধানগণ একত্র হয়ে মানে সেম টাইমে সদস্যভুক্তি হয়নি। এটা প্রথমে স্টার্ট হয়েছে, তারপর ধীরে ধীরে অন্যান্য দেশগুলো এর সদস্যপদ লাভ করেছে। তো শুরুতে যেটা হয়েছিল যে 1993 সালে 5টি দেশ মিলে এটা স্টার্ট করে। তো এই যে দেশগুলো যখন এই সিআই স্টার্ট করে, সেই স্টার্টের সময় তাদের প্রধান চিন্তা কি ছিল? প্রধান চিন্তা ছিল যে প্রত্যেকটা দেশ সার্বভৌম সমতা নিয়ে তারা একটি পারস্পরিক মিথস্ক্রিয়ার মাধ্যমে একটি সংগঠন গঠন করবে, এবং সেই সংগঠনটির নামই হচ্ছে এই সিআইএস। এবং এখানে কোন কোন বিষয় নিয়ে কাজ করা হবে? মূলত অর্থনীতির যে প্রধান 4টি উপাদান, পণ্য, সেবা, শ্রমশক্তি, মূলধন, এই 4টি বিষয় নিয়েই তারা প্রথমে তাদের বিষয় মানে চুক্তি গঠনের প্রেক্ষিতটা আলোচনা করেছিল। এছাড়াও আরও অর্থনৈতিক বিভিন্ন নীতি বা আর্থিক নীতি, কর, মূলধন, কাস্টমস ইত্যাদি নানান বিষয়ে তাদের সিদ্ধান্ত কি হবে, তাদের সহযোগিতাপূর্ণ আচরণ কি হবে, সেই বিষয়গুলোকে নিয়েও কিন্তু আলোচনা করা হয়েছিল। এবং আরেকটি বিষয় যে উপাদানকে সরাসরি উৎপাদনের অনুকূলে যাতে কাজে লাগানো যায়, সেই বিষয়টি নিয়ে আলোচনা করা হয়েছে। তো এই যে আমি বারবার বলছি আলোচনা করা হয়েছে এই চুক্তিটি হওয়ার আগে। তো এই আলোচনার ফলে কি হলো? আলোচনার ফলে গিয়ে এক সময় এই এতগুলো দেশের যাতে একত্রীকরণ সহজ হয়, সেজন্য তারা বিভিন্ন অর্থনৈতিক প্লাস মানবিক দুই ক্ষেত্র বিবেচনা করে যাতে সহজে তারা একত্রীকরণ হয়ে একটি বাস্তবিক চুক্তি কার্যকর করতে পারে, সেজন্য তারা কিন্তু মিলিত হয়। এখানে প্রথমে 5টি দেশ, কাজাখস্তান, কিরগিজস্তান,
তারপরে হচ্ছে বেলারুশ, রাশিয়া, এই 5টি দেশ একসাথে মিলে তারা প্রথমে চুক্তি করে। চুক্তি করার পরে স্বাধীন প্রজাতন্ত্র হিসেবে রাশিয়া এবং বেলারুশ তারা আলাদা সাপোর্ট দেয়। তো এই যে মানে চুক্তি গঠন করে, তারপরে আলাদা সাপোর্টের কারণে তারা আরেকটু শক্তিশালী হয়, এবং আরেকটু শক্তিশালী হওয়ার পরে আরও বিভিন্ন দেশ তাদের সাথে অ্যাড হতে চায়। তার মধ্যে উজবেকিস্তান রয়েছে, তারপরে তুর্কমেনিস্তান রয়েছে, ইউক্রেন রয়েছে। এরা কিন্তু প্রথমে পর্যবেক্ষকের জায়গায় ছিল, পরে তারা এসে অ্যাড হয়েছে এই সংস্থাটিতে। তো এই সংস্থাটিতে অ্যাড হওয়া এবং এই সংস্থাটির সাথে একত্রিত হওয়ার মধ্যে কিন্তু কিছু পার্থক্য রয়েছে। এর পার্থক্যটা হচ্ছে এরকম যে অন্যান্য যে অর্থনৈতিক জোটগুলো রয়েছে সেখানে সবাই যেমন সহজেই স্বাধীন ইচ্ছায় যোগদান করছে এবং সেখান থেকে সমান লাভবান হচ্ছে, এই সংগঠনটির ক্ষেত্রে কিন্তু বিষয়টা একটু আলাদা। কারণ এই সংগঠনটির অধীন যে দেশগুলো রয়েছে, রাষ্ট্রগুলো রয়েছে, তারা মূলত কিন্তু রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল। যেহেতু রাশিয়ার অন্তর্ভুক্ত ছিল সেহেতু তাদের মধ্যে কিন্তু পরস্পরের সম্পর্কে আস্থার যে নীতিটা, আস্থা ভাজনতা, এই জিনিসটার ঘাটতি রয়েছিল। যার কারণে প্রত্যেকটা দেশের মধ্যে, আমি শুরুতে বলেছিলাম, সার্বভৌম সমতার ভিত্তিতে কিন্তু মিথস্ক্রিয়ার মাধ্যমে এই চুক্তিটা গঠন করা হয়েছিল। ঠিক আছে? তো এই যে চুক্তিটা কার্যকর করার জন্য সাধারণত মানে অনেকগুলো বিষয় কাজ করেছিল, অনেকগুলো বিষয় মেন্টর হিসেবে কাজ করেছিল। অ্যাট লাস্ট তারা এই চুক্তিটি গঠন করতে পেরেছিল এবং এ লক্ষ্যে তারা 1995 সালে একটি চুক্তি কার্যকর করে, যেটা আমি তোমাদেরকে বলছিলাম যে তারা অর্থনৈতিক এবং মানবিকভাবে বিবেচনা করে তারপরে 1995 সালে মূলত তারা এই চুক্তিটি কার্যকর করে। এবং এই চুক্তিটি কার্যকর হওয়ার পরে 2000 সালে রাশিয়ার সোচি শহরে একটি সম্মেলন হয় এবং প্রত্যেকটা সম্মেলনই এই সংস্থার ঘূর্ণায়মান পদ্ধতিতে হয়, অর্থাৎ প্রত্যেকটা সদস্য দেশেই সম্মেলন সংগঠিত হবে, এটা ঘূর্ণায়মান পদ্ধতিতে হবে। আর আরেকটি বিষয় যে এই সিআইএস যে জোটটি, এই জোটের কার্যক্রম পরিচালনা করা হয় মূলত 3টি সংস্থার মাধ্যমে। প্রথমটি হচ্ছে চার্টার সংস্থা, তারপর একটি হচ্ছে নির্বাহী সংস্থা এবং শেষটি হচ্ছে শাখা সহযোগিতা সংস্থা। তো চার্টার সংস্থায় কি কি কাউন্সিল রয়েছে সেটা একটু জেনে নিই আমরা। চার্টার সংস্থায় রয়েছে রাষ্ট্রের প্রধানদের কাউন্সিল, অর্থাৎ রাষ্ট্রপতিদের কাউন্সিল। এরপরে আছে প্রধানমন্ত্রীদের কাউন্সিল, পররাষ্ট্রমন্ত্রীদের কাউন্সিল, তারপরে আছে প্রতিরক্ষা মন্ত্রীদের কাউন্সিল, ফ্রন্টিয়ার ট্রুপস কমান্ডার ইন চিফের কাউন্সিল, তারপরে রয়েছে অর্থনৈতিক আদালত এবং আন্তঃসংসদীয় কমিটি বা কাউন্সিল। আচ্ছা, এই গেল আমার চার্টার সংস্থা, যার সাহায্যে মূলত এই যে সিআইএস যে জোটটি রয়েছে বা সংস্থাটি রয়েছে তার প্রধান যে পরিচালনা এবং পর্যবেক্ষণ কর্মকাণ্ড সম্পন্ন হয়ে থাকে। এছাড়া আরেকটি সংস্থা রয়েছে, সেটি হচ্ছে নির্বাহী সংস্থা। নির্বাহী সংস্থার মধ্যে আবার কিছু কাউন্সিল রয়েছে, যেমন যেটা আমরা নির্বাহী সংস্থা নামেও একটি কাউন্সিল রয়েছে। এছাড়া রয়েছে অর্থনৈতিক কাউন্সিল, এছাড়া বিভিন্ন রাজ্য বা দেশগুলোর মধ্যে যে তাদের ক্ষমতাপ্রাপ্ত প্রতিনিধিরা রয়েছে তাদের কাউন্সিল। এরপরে আসি শাখা সহযোগিতা কাউন্সিলে। শাখা সহযোগিতা কাউন্সিলে রয়েছে অ্যান্টি টেরোরিস্ট সেন্টার, এছাড়া রয়েছে ইন্টার স্টেট কমিটি বা ইন্টার স্টেট স্ট্যাটিস্টিক্যাল কমিটি, এছাড়া রয়েছে বিদ্যুৎ শক্তি কাউন্সিল, বিমান এবং এয়ারস্পেস সংক্রান্ত কাউন্সিল, কাস্টমস সংক্রান্ত কাউন্সিল, অর্থাৎ কাস্টমসের ক্ষেত্রে প্রত্যেকটা দেশের যে প্রধানরা রয়েছে তাদের কাউন্সিল। অর্থাৎ তুমি যদি একটা জিনিস খেয়াল করে দেখো যে এই সিআইএসটার ক্ষেত্রে তোমার পণ্য, সেবা, শ্রম, মূলধনের সাথে সাথে যেমন ট্যাক্স, মানে ট্যাক্স, ট্যারিফ, তারপরে হচ্ছে কাস্টমস ইত্যাদির যে একটা মেলবন্ধন, সেই মেলবন্ধনটাকে সঠিকভাবে পরিচালনা করার জন্য, অর্থাৎ অর্থনৈতিক প্লাস মানবিক দুই খাতে পরিচালনা করার জন্য কিন্তু এখানে রয়েছে কি 3টা সংস্থা, চার্টার সংস্থা, নির্বাহী সংস্থা এবং
রয়েছে শাখা সহযোগিতা সংস্থা। তো আজকে তোমাদের সাথে আমার এই পর্যন্তই আলোচনা ছিল। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আমার ক্লাস আজকে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।